যখন দেবো যে সেন্টেন্স। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ক্লাস নেব দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। ভিডিও কথা শোনা গেল। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি দশম শ্রেণীর সেকেন্ড পার্ট, অর্থাৎ তোমরা জানো যে তোমার ইংরেজি দ্বিতীয় পত্রের 6 নম্বর প্রশ্ন যে চেঞ্জিং সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশন, সেই ক্লাসটা আমি নেব। তো আশা করি যতক্ষণ ক্লাস নেব তোমার আমার সাথে থাকবে এবং ক্লাসটি সুন্দরভাবে উপভোগ করবে, এবং এতে যদি কোনো প্রকার সমস্যা থাকে সেটা তোমরা কমেন্ট করতে পারো এবং আমাকে জানালে আমি সেটা আরও সুন্দরভাবে সলভ করব। সো আর দেরি না করে আমরা চলো প্রশ্নটা 6 নম্বর প্রশ্নগুলো যে 10টি প্রশ্ন থাকে বিভিন্ন প্রকারের, যে 10টা সেন্টেন্স থাকে, এই 10টা সেন্টেন্স চেঞ্জ কীভাবে করতে হয় সেগুলো আজকে আমরা করব। তো তাহলে এখন আমরা চলো আর দেরি না করে এখন আমরা ক্লাসটা নিই। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করে দেখো, চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু ডিরেকশন, তার মানে প্রত্যেকটা সেন্টেন্সের যে চেঞ্জ করতে হবে সেটা নির্দেশনাবলী ব্র্যাকেটের মধ্যে দেওয়া থাকবে, সেই অনুযায়ী সেই সেন্টেন্সটি চেঞ্জ করতে হবে। তোমরা প্রথম সেন্টেন্স দেখো, এ নম্বর, এখানে লেখা আছে দেখো, হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ নট অ্যান আনকাইন্ড ম্যান অ্যাট অল। এর ভিতরে দেখো ডিরেকশন দেওয়া আছে, কী করতে হবে, অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে প্রশ্নের বাংলা অর্থ যদি আমরা করি, প্রথমে তোমাদের কী করতে হবে, এরকম সেন্টেন্সটা পড়তে হবে এবং সেন্টেন্সটির বাংলা অর্থ যদি সুন্দরভাবে বুঝতে পারো তাহলে সেটা তোমার জন্য সেটা চেঞ্জ করাটা সুন্দর সহজ হবে। তাহলে এর বাংলা অর্থ কী, যে হাজী মোহাম্মদ মহসিন আদৌ অদয়ালু ছিল না, অ্যাট অল, আদৌ। তাহলে এই ক্ষেত্রে আমরা পরিবর্তন কী করতে হবে, অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা দেখতে পাচ্ছি এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে, অ্যাফার্মেটিভ। তাহলে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, এটা করার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে অর্থটা ঠিক রেখে এটার গঠনগত যে পরিবর্তন সেটাই করতে হবে। তাহলে এখানে যে আদৌ সে অদয়ালু ছিল না, তাহলে আমরা যদি এটা পরিবর্তন করি তাহলে সেই ক্ষেত্রে আমরা অর্থটা একই থাকবে কিন্তু গঠনগত পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা করি, কি বলছে, হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ নট অ্যান আনকাইন্ড ম্যান অ্যাট অল। তাহলে আনকাইন্ড এখানে অদয়ালু ছিল না, তাহলে এটাকে চেঞ্জ করতে, তাহলে কি, হাজি মোহাম্মদ মহসিন কী ছিল, খুব দয়ালু ছিল। কী ছিল, খুব দয়ালু ছিল। তাহলে খুব দয়ালু ছিল এবং সে অদয়ালু ছিল না, এই দুটো যদি আমরা অর্থ করি, অর্থ কিন্তু একই রয়ে যাচ্ছে কিন্তু গঠনগত পরিবর্তন হচ্ছে। তাহলে এটা আমরা করি দেখি, হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ আছে, তাহলে ওয়াজ বসালাম এবং নট, তাহলে আমি যদি নটটা তুলে দেব, নটটা তুলে দিলে এখানে যেই শব্দটা হবে এটার বিপরীত শব্দ আমরা বসাবো। কিন্তু তার আগে একটা জিনিস খেয়াল করে দেখো তোমরা, অ্যাট অল রয়েছে, যদি অ্যাট অল থাকে সেক্ষেত্রে আমরা ভেরি ব্যবহার করতে হবে। অ্যাট অল মানে আদৌ না, তাহলে এটার ভেরি, আদৌ না সে কখনোই না, তাহলে আদৌ না এটা যদি করি তাহলে খুব, এটা কি খুব, এর নেগেটিভ শব্দ বিপরীত শব্দ হচ্ছে খুব, তাহলে খুবের ইংলিশ হচ্ছে ভেরি, তাহলে আমরা এই ক্ষেত্রে ভেরি ব্যবহার করতে পারি। তাহলে হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ ভেরি, তাহলে নট তুলে দিলে এইটার বিপরীত শব্দটা কি হচ্ছে, আনকাইন্ডের বিপরীত শব্দ কাইন্ড, তাহলে আমরা এখানে কাইন্ড লিখতে পারি, কাইন্ড। তাহলে আমরা সেন্টেন্সটা আবার পড়ি, সুপ্রিয় শিক্ষার্থী, হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ ভেরি কাইন্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি অর্থ কিন্তু একই রয়েছে, গঠনগত পরিবর্তন হয়ে গেলে এখানে যে নট ছিল নটটা উঠে গেল এবং এখানে যে আনকাইন্ড সেটা কাইন্ড হয়ে গেল, অ্যাট অলের জন্য আমরা ভেরি ব্যবহার করলাম। তাহলে এইভাবে আমরা দেখা যাচ্ছে সেন্টেন্সটার অর্থ একই রয়ে যাচ্ছে, অদয়ালু ছিল এখানে খুব দয়ালু, কথাটা একই, অদয়ালু খুব দয়ালু, কথাটা একই দাঁড়াচ্ছে। তাহলে এইভাবে আমরা অর্থটা ঠিক রেখে গঠনগত পরিবর্তন আমরা করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী,
তাহলে এইভাবে তোমরা, সেজন্য তোমাদের এই ক্ষেত্রে অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে হলে অনেক শব্দের কী শিখতে হবে, বিপরীত শব্দ। আনকাইন্ডের জন্য বিপরীত শব্দ কাইন্ড, এরকম বিভিন্ন শব্দের বিপরীত শব্দগুলো তোমাদের শেখা উচিত। এক্ষেত্রে তোমরা সহজে এগুলো পরিবর্তন করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, টেন্স যায় সেন্টেন্স, সুপ্রিয় শিক্ষার্থী একটু মিস্টেক হয়ে গেছে, এখানে আনকাইন্ডের পরে কিন্তু একটা শব্দ রয়েছে ম্যান, ম্যানটা দেওয়া হয়নি, তাহলে ম্যানটা কিন্তু এটা বসাতে হবে। হ্যাঁ, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে কি লিখলাম, আনকাইন্ডের পরে ম্যানটা বসাতে ভুল হয়ে গেছিলো, ম্যানটা কিন্তু বসবে। তাহলে হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ ভেরি কাইন্ড ম্যান। ঠিক আছে, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আর এবার তাহলে আমরা দ্বিতীয় সেন্টেন্সে যাই। হি ইনহেরিটেড ভাস্ট প্রপার্টি ফ্রম হিজ ফাদার অ্যান্ড সিস্টার। সে সম্পত্তি উত্তরাধিক সূত্রে প্রচুর ভাস্ট প্রপার্টি, প্রচুর সম্পত্তি কোথা থেকে পেয়েছিল, তার পিতা এবং বোনের কাছ থেকে প্রচুর সম্পত্তির উত্তরাধিকারী হয়েছিল। ইনহেরিটেড উত্তরাধিকার হওয়া। তাহলে এইটা কি কি রয়েছে, ইন্টারগেটিভ করতে হবে। তাহলে ইন্টারগেটিভ করতে হলে আমরা কি জানি, যেসব সেন্টেন্সের ভিতর যদি কোন ইন্টারগেটিভ করতে হলে সেন্টেন্সের ভিতর যদি কোনো প্রকারের সাহায্যকারী ক্রিয়া থাকে, তাহলে নিয়ম কি, সেই সাহায্যকারী ক্রিয়াটিকে কী করতে হবে, সাবজেক্টের আগে আনতে হবে। সাবজেক্টের আগে আনতে হবে, তারপর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ, আর নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ করতে হবে, শেষে ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। এভাবে আমরা করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সের ভিতরে এখানে ভার্ব কি, হি ইনহেরিটেড। এই ইনহেরিটেড, এখানে কোনো সাহায্যকারী ক্রিয়া নেই, এখানে মূল ভার্বের পাস্ট ফর্ম রয়েছে। তাহলে আমাদের এটা করার আগে এখানে কোনো সাহায্যকারী ক্রিয়া নেই, মূল ভার্ব রয়েছে। মূল ভার্বকে ইন্টারগেটিভ করতে হলে এটা যেহেতু পাস্ট ফর্ম রয়েছে, তাহলে আমরা জানি সে যে মূল ভার্ব থাকলে আমরা সেন্টেন্সের আগে ডু, ডাজ, ডিড নিয়ে আসবো। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা ডু এবং ডাজ আনবো, কিন্তু পাস্ট টেন্স হলে আমরা কি আনবো, ডিড আনবো। আর যদি সাহায্যকারী ক্রিয়া থাকে, যেমন সাহায্যকারী ক্রিয়াগুলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড ইত্যাদি ইত্যাদি, এই সাহায্যকারী ক্রিয়াগুলো সাবজেক্টের আগে আসে। কিন্তু এখানে আমরা দেখতে পাই এরকম কোনো সাহায্যকারী ক্রিয়া নেই। এখানে মূল ভার্ব রয়েছে সাবজেক্টের পরে, এবং মূল ভার্বের কী রয়েছে, পাস্ট ফর্ম রয়েছে। তাহলে এটা পাস্ট ফর্ম থাকলে সেই ক্ষেত্রে আমরা কি নিয়ে আসবো, ডিড আনবো। যদি এটা প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে আমরা ডু বা ডাজ আনতাম। তাহলে যদি ভার্বটার সাথে এস বা এস থাকলে আমরা কি আনতাম, ডাজ নিয়ে আসতাম। আর যদি ভার্বটা যদি এস বা এস না থাকতো তাহলে আমরা ডু আনতাম। কিন্তু এই ক্ষেত্রে ওই দুটা করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা মূল ভার্বের পাস্ট ফর্ম রয়েছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, এই ক্ষেত্রে আমরা কি নিয়ে আসবো, ডিড আনবো। তাহলে ডিড। এইবার প্রশ্ন, ডিড, এই ডিডের পরে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি যেটা কি, হ্যাঁ বোধক, মানে অ্যাফার্মেটিভ রয়েছে। তাহলে এইটাকে আমরা হ্যাঁ বোধক হলে না বোধক, না বোধক হলে হ্যাঁ বোধক। তাহলে এই ক্ষেত্রে আমরা করবো কি, নট, এই ডিডের সাথে আমরা নট যুক্ত করতে পারি, অথবা মূল ভার্বের পরেও বসাতে পারি। তাহলে দুইভাবেই করা যায়। তাহলে ডিড দিলাম ডিডের কাছে, এবং নটের সংক্ষিপ্ত রূপ ডিডেন্ট। কেন ডিডেন্ট দিলাম, এই সেন্টেন্সটা হ্যাঁ বোধক বা অ্যাফার্মেটিভ, তাই আমরা ডিডেন্ট দিলাম। তাহলে ডিডেন্ট কি থাকছে, সাবজেক্ট কি, হি বসালাম। সুপ্রিয় শিক্ষার্থী, এবার মূল ভার্ব বসাতে হবে। মূল ভার্বটা ইনহেরিটেড। এই ক্ষেত্রে আমি কি করব, এখানে যেহেতু পাস্ট ফর্ম ছিল আর সে পাস্ট ফর্ম প্রথমে আমি ডিড এনেছি, তাহলে এই মূল ভার্বের তখন সেই ক্ষেত্রে আমরা কি বসাবো, প্রেজেন্ট ফর্ম বসাবো। প্রেজেন্ট ফর্মটা কি হচ্ছে, ইনহেরিটেড ভাস্ট প্রপার্টি from his father and sister। লাস্টে কি দিতে হবে,
যেহেতু ইন্টারগেটিভ, এই ইন্টারগেটিভ চিহ্নটা অবশ্যই দিতে হবে, না দিলে কিন্তু এটা ভুল হবে এবং কেটে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমি পরের সেন্টেন্স যাচ্ছি। পরের সেন্টেন্সটা সি। এখানে কি রয়েছে? হি ওয়াজ আনম্যারিড। তাহলে এর বাংলা অর্থ কী দাঁড়াচ্ছে? সে ছিল অবিবাহিত। সে ছিল অবিবাহিত এবং এটা কিন্তু নেগেটিভ করতে হবে। আমি সুপ্রিয় শিক্ষার্থী, আমি বলেছিলাম যে আগে যে প্রথম এই নম্বরটা আমরা করলাম সেখানে অ্যাফার্মেটিভ নেগেটিভ করার ক্ষেত্রে যেটা বলেছিলাম যে অর্থ ঠিক রেখে গঠনগত পরিবর্তন করতে হবে। এই ক্ষেত্রেও তাই, ওটা আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ করেছিলাম, আর এর ক্ষেত্রে আমরা কি করব? নেগেটিভ করব। তাহলে এখানে এটা দিছে অ্যাফার্মেটিভ। তাহলে এই সেন্টেন্সকে আমি গঠনগত পরিবর্তন করতে গেলে আমরা এই ক্ষেত্রে নট আনবো। ওখানে নট ছিল, নট তুলে দিয়ে নটের পরে যে শব্দটি ছিল সেটার আমরা বিরোধ শব্দ বসিয়েছিলাম। আর এখানে আমরা কি করব? এখানে আমরা নট নিয়ে আসবো, আনার পরের যে শব্দটি ভার্ব রয়েছে সেটার আমি বিপরীত শব্দ বসাবো। তাহলে আমরা করি দেখ। এই যে হি, ভার্ব কি রয়েছে? ওয়াজ। এইবার যেহেতু নট নেই, নট আনলাম। এবার নট আনার পরে এবার কী করতে হবে? পরে যে শব্দটি আনম্যারিড, এই শব্দটির কী করতে হবে? বিপরীত শব্দ বসাতে হবে। তাহলে আনম্যারিডের বিপরীত শব্দ কী হচ্ছে? ম্যারিড। তাহলে আমরা এখানে কী লিখব? ম্যারিড লিখব। তো দেখো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু খেয়াল করে দেখো, অর্থ কিন্তু একই রয়েছে। হি ওয়াজ আনম্যারিড, সে ছিল অবিবাহিত, আর সে ছিল না কি? বিবাহিত। অর্থ যদি আমরা বাংলা অর্থ করি একই রয়েছে, কিন্তু গঠনগত পরিবর্তন হয়ে গেল। এখানে নট ছিল না, এখানে নট আনলাম, আর এখানে যে শব্দটা ছিল তার বিপরীত শব্দ আনলাম। তাহলে এইভাবে আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে পারি। পরবর্তী সেন্টেন্সে আমরা যাই। প্রিয় শিক্ষার্থী, এখানে কী বলছে? ডি নম্বরে, ডিউরিং হিজ লাইফ টাইম, তার জীবন সময়ে he spent money lavishly to help the poor. সে ব্যাপকভাবে সে কী করেছিল? গরিবদের সাহায্যের জন্য অর্থ ব্যয় করেছিল। এটা কি করতে হবে? কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। এটা প্রথমে দেখতে পাচ্ছি কোন সেন্টেন্স রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, এটা রয়েছে তোমার সিম্পল সেন্টেন্স, কারণ এখান থেকে এইটা একটা ফ্রেজ এবং পরে দেখা যাচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং পরের বিভিন্ন অংশ। তাহলে এরকম সেন্টেন্সে সেটা সিম্পল সেন্টেন্স। তাহলে এই ক্ষেত্রে আমাকে কী করতে হবে? কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স করতে হলে সুপ্রিয় শিক্ষার্থী আমাদের কী করতে হবে? এই সেন্টেন্সটি এখানে দুইটা সেন্টেন্স তৈরি করতে হবে, এবং দুইটা সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স দুইটা সেন্টেন্স তৈরি করতে হবে। এই হি স্পেন্ড মানি লেভিয়াসলি টু হেল্প দ্য পোর। তাহলে এই সেন্টেন্সটা একটা সিম্পল সেন্টেন্স, একে দুইটা সেন্টেন্সের রূপ দিতে হলে আমাকে কী করতে হবে? একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন আনতে হবে। প্রিয় শিক্ষার্থী, সাবঅর্ডিনেট কনজাংশনগুলো তোমরা জানো। সো দ্যাট, হু, হুইজ, শুধু দ্যাট, ইফ, দো, অল দো, এরকম বিভিন্ন প্রকারের সাবঅর্ডিনেটিং কনজাংশন রয়েছে, যেগুলো আমি এনে একটি সেন্টেন্সকে দুইটি সেন্টেন্সে রূপ দিতে পারি। তাহলে এই জায়গায় আমরা কি বসাতে পারি? সুপ্রিয় শিক্ষার্থী, এই জায়গায় এখানে রয়েছে আমরা এর বাংলা যদি অর্থ করি, সে কী জন্য অর্থ কী করেছিল? অর্থটা খরচ করেছিল কী জন্য? তাহলে এখানে আমরা টুর পরে যেটা দেখতে পাচ্ছি যে গরিবদের সাহায্যের জন্য, একটা উদ্দেশ্য নিয়ে। তাহলে এখানে টু রয়েছে, তাহলে এই টুকে ধরে আমাদের এটা পরিবর্তন করতে হবে। তাহলে টু যদি থাকে তাহলে উদ্দেশ্য যে বোঝায়, তাহলে আমরা এক্ষেত্রে সো দ্যাট বা ইন অর্ডার টু ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে উদ্দেশ্য যদি বোঝায় ইন অর্ডার দ্যাট অথবা সো দ্যাট, এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি উদ্দেশ্য যদি বোঝায়। তাহলে আমরা এটা লিখি। তাহলে এরকম সো দ্যাট ব্যবহার করার পরে আমি এই সো দ্যাটের পরে আর একটা সেন্টেন্স লিখলে এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। তো কীভাবে হয় আমরা একটা দেখি। তাহলে প্রথম যে ফ্রেজটুক রয়েছে ডিউরিং হিজ লাইফ টাইম, এটা আমরা লিখব ডিউরিং হিজ লাইফ
টাইম কমা, তাহলে আমাকে কী করতে হবে, এখানে দুইটা সেন্টেন্স তৈরি করতে হবে। হি স্পেন্ড মানি লেভিয়াসলি টু হেল্প দ্য পোর। তাহলে প্রথম দুইটা সেন্টেন্স তৈরি করতে হলে আমি প্রথমে যে টুর আগে যে সেন্টেন্স সেটা আমি লিখবো। হি স্পেন্ড মানি লেভিয়াসলি, এই সেন্টেন্সটা আমি লিখবো। হি স্পেন্ড মানি লেভিয়াসলি, এই যে এটা আমি লিখলাম। তাহলে এই সেন্টেন্সটা লিখে পরে টুর পরে যে যে শব্দগুলো আছে এগুলো দিয়ে আমি একটা সেন্টেন্স তৈরি করব। তাহলে টু থাকলে আমি বলেছিলাম যে উদ্দেশ্য থাকলে আমি এখানে ক্ষেত্রে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট বসাতে পারি। তাহলে এক্ষেত্রে আমি সো দ্যাট বসাচ্ছি। সো দ্যাট তার মানে যাতে বসানোর পরে তাহলে টুর পরিবর্তে উদ্দেশ্য বোঝালে আমি সো দ্যাট বসালাম। বসানোর পরে এই যে এইটু লিখবো। তাহলে এটা লিখতে এখান থেকে যে ভার্ব হেল্প আছে, অবজেক্ট পোর আছে, কিন্তু কি নেই, সাবজেক্ট নেই। তাহলে আমি জানি যে সো দ্যাট দ্বারা একটা সেন্টেন্স তৈরি করতে হলে সেই সেন্টেন্সেতেও কী থাকতে হবে, সাবজেক্ট থাকতে হবে। তাহলে এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি হি, প্রথম থেকে আমি হি সাবজেক্ট রয়েছে, তার মানে সেই কি করে, ব্যাপকভাবে অর্থ খরচ করে এবং কি করে, এরপরে গরিব দেশে সাহায্য করার উদ্দেশ্যে। তাহলে সেই গরিবদের সাহায্য করছে। তাহলে এই ক্ষেত্রে আমি এখানে সাবজেক্ট হি রয়েছে, আমি এই ক্ষেত্রে সাবজেক্ট হি আনবো। তাহলে হি, সো দ্যাট হি হেল্প দ্য পোর। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এই জায়গায় আমরা দেখতে পেলাম যে কিভাবে একটা সেন্টেন্সকে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন সো দ্বারা দুইটা সেন্টেন্স তৈরি করে একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা যায়। তাহলে এইভাবে তোমরা করতে পারো। তাহলে আমরা এক্ষেত্রে আমরা দেখলাম যে টু থাকলে উদ্দেশ্য বোঝালে টু থাকলে সো দ্যাট বসাবো, এবং এটা সাবজেক্ট যেহেতু একই ব্যক্তি এই দুইটা সেন্টেন্সেরই সাবজেক্ট, সেক্ষেত্রে আগেরটা যেহেতু হি ছিল এখানেও আমি হি আনতে হবে। এভাবে আমরা করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে একটু মিস্টেক হয়ে গেল। এখানে সেটা হচ্ছে এই জায়গায় সো দ্যাটের পড়লে এখানে কী করতে, এই সো দ্যাটের পর যে সাবজেক্ট তারপরে ক্যান বা কুড বসে। এখন কোন ক্ষেত্রে ক্যান বসাবো, কোন ক্ষেত্রে কুড বসাবো। যদি আগের সেন্টেন্সটা যদি কি থাকে, সো দ্যাটের আগের সেন্টেন্স যদি পাস্ট টেন্সে থাকে, সেক্ষেত্রে আমরা কি বসাতে পারি, কুড বসাবো, কুড। তাহলে এক্ষেত্রে শিক্ষার্থী, আর যদি প্রেজেন্ট টেন্স তাহলে ক্যান বসাবো। তাহলে এখানে সো দ্যাটের আগে আমরা দেখতে পাচ্ছি হি স্পেন্ট, এটা পাস্ট টেন্স রয়েছে। তাহলে সেই জন্য সো দ্যাটের পরে সাবজেক্টের পরে আমি কি বসাবো, কুড বসাবো। তাহলে সো দ্যাট হি কুড হেল্প দ্য পোর। তাহলে এইভাবে আমরা পরিবর্তন করতে পারি। প্রিয় শিক্ষার্থী, পরের সেন্টেন্সে আমরা যাই। পরের সেন্টেন্স কি, ওয়ান নাইট, এক রাত্রে, হোয়েন হি ওয়াজ সেইং হিজ প্রেয়ার, যখন সে তার প্রার্থনা করছিল, এ থিফ ব্রোক ইনটু হিজ রুম, একজন চোর কী করলো, তার রুমে প্রবেশ করলো। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি এখানে যে হোয়েন একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, এবং এইটা দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি এইটা দিয়ে কি রয়েছে, দুইটা সেন্টেন্স যুক্ত রয়েছে। তাহলে যেমন হি ওয়াজ সেইং হিজ প্রেয়ার, এ একটা সেন্টেন্স, আর এ থিফ ব্রক ইনটু হিজ রুম, এবং একটি চোর কী করলো, তার রুমে প্রবেশ করলো, এটা একটা সেন্টেন্স। তাহলে এটা সিম্পল সেন্টেন্স করতে হলে আমাকে কী করতে হবে, একটা সেন্টেন্সে রূপদান করতে হবে, দুটা সেন্টেন্সে একটা সেন্টেন্সে রূপদান করতে হবে। আর রূপদান করতে হলে একটা সাবজেক্ট এবং ভার্ব থাকতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা সেন্টেন্সের দুইটা সাবজেক্ট রয়েছে, দুইটা ভার্ব রয়েছে। তাহলে এই ক্ষেত্রে একটা সেন্টেন্সে রূপদান করতে হলে একটা সাবজেক্ট এবং একটা কি ফাইনাইট ভার্ব থাকতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমি হোয়েন দ্বারা জন্য বোঝাচ্ছে, হোয়েন দ্বারা সময়কে বোঝানো হয়। আর সময়কে বোঝানো হইলে আমরা এই প্রথম যেখানে আর আমার প্রথম যে কাজটা আমার করতে হবে, সেই কাজটা হচ্ছে হোয়েন যুক্ত এই যে কমপ্লেক্স সেন্টেন্স, হোয়েন যুক্ত যেখানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, হোয়েন যুক্ত যে সাবঅর্ডিনেটিং, হোয়েন
সাবঅর্ডিনেট ক্লোজেস, হোয়েন সাবঅর্ডিনেট ক্লোজ যুক্ত যে সেন্টেন্স সেটাই কি সাবঅর্ডিনেট ক্লোজ। হোয়েন হি ওয়াজ সেইং হিজ প্রেয়ার, তাহলে এই সেন্টেন্সটা কি, এই সেন্টেন্সটা হোয়েন যুক্ত এই ক্লোজটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লোজকে আমাদের কি করতে হবে, একটা ফ্রেজে রূপদান করতে হবে। ফ্রেজে রূপদান করলে পরে যে সেন্টেন্সটা রয়েছে, তাহলে এই ফ্রেজে রূপদান করলে পরে একটা সাবজেক্ট থাকছে, ভার্ব, ফাইনাইট ভার্ব থাকছে, অবজেক্ট থাকছে, তাহলে সেই ক্ষেত্রে একটা সিম্পল সেন্টেন্সে পরিণত হচ্ছে। তাহলে সময় হোয়েন দ্বারা সময় বুঝাইলে এটাকে ফ্রেজে রূপদান করতে হলে তাহলে আমরা কি করব, সময় উল্লেখ করলে অ্যাট দ্য টাইম অফ, আমি এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি। অ্যাট দ্য টাইম অফ এই ক্ষেত্রে আমি ব্যবহার করতে পারি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমি লিখি ওয়ান নাইট তাহলে এই সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত সাবঅর্ডিনেট ক্লোজের এই হোয়েন দ্বারা, হোয়েনের ক্ষেত্রে আমি কি লিখবো, হোয়েনের সময় বোঝাচ্ছে লেখেন কি লিখবো, অ্যাট দ্য টাইম অফ। তাহলে হোয়েন অ্যাট দ্য টাইম অফ, হোয়েন অ্যাট দ্য টাইম অফ লেখার পরে আর এখানে আছে এই সাবজেক্ট এবং ভার্ব, এগুলো বাদ দেওয়ার পরে কি লিখব, মূল ভার্ব রয়েছে সেটার আইনযুক্ত সেই ভার্ব লিখব। কারণ আমরা জানি এখানে টাইম অ্যাট দ্য টাইমে অফ রয়েছে, অফের পরে যে এটা একটা প্রিপোজিশন, এবং প্রিপোজিশন যদি থাকে ওর পরে কোনো ভার্ব বসাতে হলে সেই ভার্ব সাথে আইনযুক্ত করতে হয়। তাহলে এখানে সেইং, এই সেইংয়ের সাথে আইনযুক্ত করতে হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেইং সে এখানে সেইং রয়েছে এবং সে সাথে আইনযুক্ত করি সেইং হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা সেইংটা লিখলেই হয়ে যাচ্ছে। ওয়ান নাইট অ্যাট দ্য টাইম অফ সেইং হিজ প্রেয়ার, কমা। তাহলে প্রিয় শিক্ষার্থী, দেখলে হোয়েন যুক্ত যে সাবঅর্ডিনেট ক্লোজটা এটা একটা কিন্তু সেন্টেন্স থেকে একটা একটা ফ্রেজে রূপদান করা হলো। কারণ এখানে দেখা যাচ্ছে সাবজেক্ট বা কোনো ফাইনাইট ভার্ব নেই, তাহলে এটা একটা কি হয়ে গেল, এটা একটা ফ্রেজের পরিণত হলো। এবং পরের সেন্টেন্সটা শুধু দেখতে পাচ্ছি, এ থিপ সাবজেক্ট, ব্রক ফাইনাইট ভার্ব এবং ইনটু ইজ রুম অবজেক্ট। তাহলে এটা লিখে দিলে এটা একটা সিম্পল সেন্টেন্সে পরিণত হয়ে যাচ্ছে। এ থিপ broke into his room। শিক্ষার্থী, তাহলে আমরা দেখতে পেলাম এভাবে একটা কমপ্লেক্স সেন্টেন্সে কীভাবে একটা সিম্পল সেন্টেন্সে রূপদান করতে হয়। প্রিয় শিক্ষার্থী, আমি বারবারই বলছি যে এই সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স এই তিনটি সেন্টেন্সের এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সে পরিবর্তন করার জন্য যেটা তোমাদের দরকার, যে কমপ্লেক্স সেন্টেন্সটা আসলে কেমন কি এটা তোমাদের বুঝতে হবে, সিম্পল সেন্টেন্সটা কি এটা তোমাদের বুঝতে হবে, কম্পাউন্ডটা কেমন এটা তোমাদের বুঝতে হবে। এইগুলো বুঝতে পারলেই তুমি কি করতে পারবা, একটা সেন্টেন্সে রূপদান করতে পারবা। প্রিয় শিক্ষার্থী, আমি পরের সেন্টেন্সে যাচ্ছি। পরের সেন্টেন্সটা হচ্ছে এফ নম্বর, সেখানে রয়েছে আমরা দেখি সিং মহসিন দ্য থিপ রাইট। এটা কী করতে হবে, কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করতে হবে। আর এটা কিন্তু রয়েছে একটা সিম্পল সেন্টেন্সে। কারণ দেখো আমরা কীভাবে সিম্পল সেন্টেন্স রয়েছে, প্রথমে কিন্তু একটা ফ্রেজ রয়েছে, তাই না, সিং মহসিন একটা ফ্রেজ, আর এরপরে দেখো দ্য থিপ সাবজেক্ট একটা ভার্ব রয়েছে, ফাইনাইট ভার্ব। ডিয়ার স্টুডেন্ট, তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি এটা একটা সিম্পল সেন্টেন্স। তাহলে এই সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপদান করতে হলে, যেটা যৌগিক বাক্য, তাহলে এটাকে রূপদান করতে হলে এই ক্ষেত্রে এই কী করতে হবে, অ্যান্ড, বাট, অর, দ্যাটস মিন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা কী করতে হবে, এই সেন্টেন্সকে যুক্ত করতে হবে। কোঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে অ্যান্ড, বাট, অর, সো এরকম
কিছু শব্দ রয়েছে যেগুলোকে কি বলা হয়, কোঅর্ডিনেটিং কনজাংশন। তো কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত করে আমি এই সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপদান করতে। সিং মহসিন দ্য থিপ ক্রাইড, মানে মহসিনকে দেখে চোরটি চিৎকার করলো। কে চিৎকার করলো? চোরটাই কি করলো, মহসিনকে দেখলো এবং চিৎকার করলো। তাহলে দুইটা সেন্টেন্সের যে আমাদের দুইটা সেন্টেন্স তৈরি করি, তাহলে এখানে যে সিং আছে, তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা সেন্টেন্স সাবজেক্টটা কি, থিপ, চোর। তাহলে এরকম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি চোরটাই কি করলো, মহসিনকে দেখলো এবং কি করলো, চিৎকার করলো, তাই না? তাহলে দুটারই সাবজেক্ট কি, দ্য থিপ। তাহলে দুটো সেন্টেন্স সাবজেক্ট দ্য থিপ। তাহলে এই ক্ষেত্রে আমি কী করতে হবে, যদি সাবজেক্টটা যদি তোমার প্রপার নাউনে থাকে, তাহলে এই যে থিপটা, সরি থিপটা কি নাউন, এই থিপটা একটা নাউন, যে নাউন দ্বারা কোন সাবজেক্ট থাকে সেই নাউনকেই সেন্টেন্সের প্রথমে লিখতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে থিপ, এই থিপটা চোর, একটা কমন নাউন। তাহলে থিপ এই নাউনটাকে প্রথমে সাবজেক্ট বানাতে হবে। তাহলে থিপ, দ্য থিপ, তাহলে দ্য থিপ, চোরটি কী করলো। তাহলে সাবজেক্ট আমরা এই পরে এই যে এখানে দ্য সাবজেক্ট এবং পরে দেখছি পাস্ট টেন্সে রয়েছে। তাহলে আমি যে দুইটা সেন্টেন্স তৈরি করব, তাহলে সেটা কি অ্যান্ড দ্বারা যুক্ত হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা পাস্ট টেন্স রয়েছে। তাহলে এখানে যে সিং রয়েছে, তাহলে এটার সাবজেক্ট কিন্তু আমরা পেয়ে গেলাম, কী পেলাম, দ্য থিপ। আর এটা পাস্ট টেন্সে রয়েছে, সেজন্য এই সিংয়ের কি বসাতে হবে, স বসাতে হবে। দেখলো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে স কেন বসালাম, কারণ দুটারই সাবজেক্ট কি, চোর। চোর এটাকে নাউন, প্রথমে নাউনটা বসালাম। চোর কি করলো, কাকে দেখলো, মহসিনকে দেখলো এবং চিৎকার করলো, তাই না? তার চিৎকার করলো, কারণ এখানে ক্রাইড এটা পাস্ট টেন্সে রয়েছে, তাই এই জন্য এই সাবজেক্ট বসানোর পরে এই সিং এইটাকে আমরা পাস্ট টেন্সে বললাম, স। তাহলে তার থিপ স। এবার অবজেক্ট কি রয়েছে, মহসিন, মহসিন তোমার দেখলো এবং চিৎকার, এটা সমজাতীয়। তোমার দুইটা, একটা কাজ আগে হয়েছে, একটা পরে হয়েছে। যদি এমন সমজাতীয় জিনিস বোঝায়, সেক্ষেত্রে আমরা অ্যান্ড ব্যবহার করতে পারি। কারণ সে কী করলো, চোরটি মহসিনকে দেখলো এবং চিৎকার করলো। তাহলে একটা আগে দেখা কাজটা আগে হলো, পরের কাজ, তাহলে অ্যান্ড দ্বারা এটাকে আমি যুক্ত করতে পারি, সমজাতীয়। তাহলে অ্যান্ড বসাইলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, এবার আমরা একটু জিনিস খেয়াল করে দেখি। এই ক্ষেত্রে কিন্তু অ্যান্ডের পরে এবং আগে যদি একই জিনিস যদি তোমার কি হয়, সাবজেক্ট হয়, তাহলে অ্যান্ডের পরে সাবজেক্ট বসানোর প্রয়োজন নেই। তাহলে কিন্তু দেখা যাচ্ছে চোরটি কী করলো, মহসিনকে দেখলো এবং চিৎকার করলো, চোরটি করলো। তাহলে ডবল অ্যান্ডের পর ডবল সাবজেক্ট বসানোর দরকার নেই। এখানে বসালে আমরা কি, এখানেও থিপ বসাতে পারতাম বা হি বসাতে পারতাম, কিন্তু যেহেতু অ্যান্ডের আগেরও যে সাবজেক্ট অ্যান্ডের পরও, সেক্ষেত্রে আমরা না বসিয়ে পরের অংশ বসাতে হবে। পরের অংশ কী রয়েছে, ক্রাইড। তাহলে এই ক্ষেত্রে আমরা এই যে ক্রাইড, এটা বসালেই হয়ে যাচ্ছে। তাহলে দ্য থিপ স মহসিন, চোরটি মহসিনকে কী করলো, দেখলো এবং কী করলো, চিৎকার করে উঠলো। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, লিখতে পারি। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কেন কম্পাউন্ড সেন্টেন্স, এই যে অ্যান্ড দ্বারা এটা একটা দুইটা সেন্টেন্সে রূপদান করলো এবং এটা কি হলো, এটা অ্যান্ড আছে কোঅর্ডিনেটিং কনজাংশন, এই কনজাংশন যুক্ত হয়ে দুইটা সেন্টেন্স হয়ে গেল। এভাবে আমরা একটা সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপদান করতে পারি। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী সেন্টেন্সে যাই আমরা, দেখা যাচ্ছে জি নম্বরে রয়েছে কি, দ্য থিফ ওয়াজ কট, চোরটিকে কী করে হলো, ধরা হলো। তাহলে এটা কী করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। এটি কিন্তু রয়েছে প্যাসিভ রয়েছে, প্যাসিভ ভয়েসে রয়েছে, এটাকে কী করতে হবে, অ্যাক্টিভে আনতে হবে। তাহলে অ্যাক্টিভে আনতে হলে চোরটিকে ধরা হলো। তাহলে চোরটিকে ধরা হলো, তাহলে চোরটিকে কেউ ধরলো। তাহলে এখানে কে ধরলো, আমরা জানতে পারি যে সে মহসিনের ঘরে ঢুকেছিল এবং প্রত্যেকটা মহসিনের সাথে সংশ্লিষ্ট রয়েছে। তাহলে এখানে আমরা কী করতে পারি, এখানে চোরটিকে কে ধরলো, মহসিন ধরলো। তাহলে মহসিন আমরা লিখতে পারি, যদি এই প্রশ্নের ধারাবাহিকতা বজায় রেখে সেন্টেন্সগুলো যেহেতু এই সেন্টেন্সগুলো রয়েছে একটা ধারাবাহিকভাবে এবং একটা ঘটনা সম্পর্কে, সেই ক্ষেত্রে আমরা কী করব, মহসিনকে আনবো সাবজেক্ট হিসাবে। তো প্রিয় শিক্ষার্থী, এটা রয়েছে অ্যাক্টিভ ভয়েসে, এটা করতে হবে
সরি, এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, করতে হবে অ্যাক্টিভ ভয়েসে। তাহলে অ্যাক্টিভ ভয়েসে করতে হলে আমাদের প্রথমে সাবজেক্ট আনতে হবে। সাবজেক্ট কী আনবো, আমরা আগেই বলেছি মহসিন আনবো এখানে সাবজেক্ট। তাহলে আমরা মহসিন লিখি, মহসিন। তাহলে সাবজেক্ট আমরা পেয়ে গেলাম। সাবজেক্ট যেহেতু এখানে বাইরের পরে কোনো অবজেক্ট দেওয়া নেই যে সেটা করব, কিন্তু না থাকলে আমাদের সাবজেক্ট কী করতে হবে, এইভাবে আনতে হবে। তাহলে এটা মহসিন সংশ্লিষ্ট, তাই এখানে সাবজেক্ট আমরা মহসিন নিয়ে আসলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি রয়েছে সাহায্যকারী ক্রিয়া হিসেবে রয়েছে ওয়াজ, এবং ওয়াজ যদি থাকে এবং তারপর যদি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, তাহলে ওয়াজটা কোন ফর্ম, পাস্ট ফর্ম। তাহলে এটা কি হবে, এটা হবে পাস্ট ইনডেফিনাইট টেন্স। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি সাবজেক্ট পেলাম, তাহলে ওয়াজ এবং এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, বুঝতে পারছি যে এটা পাস্ট ইনডেফিনাইট টেন্স হবে। পাস্ট ইনডেফিনাইট টেন্সের গঠন হলে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের মূল ফর্ম। তাহলে সাবজেক্ট পেয়েছি, তাহলে এই ক্ষেত্রে ভার্বের যে মূল ভার্বের পাস্ট ফর্ম বসালেই এটা হয়ে যাচ্ছে। তাহলে সাবজেক্ট মহসিন এবং মূল ভার্বের পাস্ট ফর্ম এখানে দিয়ে আসছে কট, এটা বসালে এটা কি হচ্ছে, পাস্ট ইনডেফিনিট টেন্স হয়ে যাচ্ছে, মহসিন কট। তাহলে সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, এবার কি অবজেক্ট, অবজেক্ট করতে হবে। আমরা জানি যে এখানে প্যাসিভ ভয়েসে যে সাবজেক্ট রয়েছে সে সাবজেক্টকে আমরা কি অবজেক্ট করলে হয়ে যাচ্ছে। তাহলে এখানে সাবজেক্ট রয়েছে কি, দ্য থিপ, দ্য থিপ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা তুমি দেখতে পাচ্ছি যে আমরা এটা কিভাবে করলাম। তাহলে মহসিন কট দ্য থিপ। তাহলে এরকম প্যাসিভ ভয়েসকে আমরা অ্যাক্টিভ ভয়েসে করতে হলে যেটার অবজেক্ট দেওয়া থাকবে না, তাহলে আমরা অবজেক্টটা কীভাবে আনবো সেটা দেখালাম, এবং টেন্স কোন টেন্সে হবে সেটা, কোন টেন্সে হবে সেটা বের করতে হলে এই যেখানকার যে সাহায্যকর ক্রিয়াগুলো থাকবে সেদিকে লক্ষ্য রেখে করতে হলে এখানে ওয়াজ ছিল এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ছিল, সেজন্য এটা হলো পাস্ট ইনডেফিনাইট টেন্স হিসাবে সাবজেক্টের পর আমি ভার্ব বসালাম। এইবার কি করলাম, সাবজেক্টকে অবজেক্ট করলাম, করে এইভাবে আমরা শেষ করতে পারি সেন্টেন্স, এভাবে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে পারি। তাহলে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করলাম, সাবজেক্ট আছে, ভার্ব রয়েছে, মূল ভার্ব পাস্ট ফর্ম রয়েছে আর অবজেক্ট, তাহলে একটা অ্যাক্টিভ ভয়েসে এটা রূপান্তর হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, পরেরটা আমরা যাই। পরেরটা এইচ নাম্বার কী বলছে, হাউ নিডি দ্য থিপ ওয়াজ, মানে নিডি মানে গরিব। প্রিয় শিক্ষার্থী, কত চোরটি কত অসহায় বা কি গরিব ছিল। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা কি করতে হবে, দেখি অ্যাসার্টিভ করতে হবে। এটা রয়েছে কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা জানি হোয়াট বা হাউ দিয়ে মূলত এটা শুরু হতে পারে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং চিহ্ন রয়েছে, এটা দেখতে পাচ্ছি আমরা। তাহলে এটা একটা কি এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এই ক্ষেত্রে আমাকে প্রথমে এরকম থাকলে কি খুঁজতে হবে, সাবজেক্ট। অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট থেকে, ভার্ব থেকে অবজেক্ট থাকে, ওই করলেই তো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। তাহলে এর মধ্যে আমরা কি খুঁজবো, সাবজেক্ট খুঁজবো। আমরা জানি হোয়াট বা হাউ এর পরে মূলত অ্যাডজেক্টিভ থাকে, তারপরেই আমরা কি পেতে পারি, সাবজেক্ট পেতে পারি। এখানে দেখো হাউ এর পরে নিড, এটা কি অ্যাডজেক্টিভ, তারপরে দেখো সাবজেক্ট রয়েছে, হ্যাঁ সাবজেক্ট রয়েছে, তারপরে কি সাহায্যকারী ক্রিয়া রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা সাবজেক্ট কি পেলাম, দ্য থিপ, দ্য থিপ। এবার আমাদের সাবজেক্ট পেয়ে গেলাম, এবার আমাদের কী করতে, ভার্ব খুঁজতে হবে। সাহায্য ভার্ব কী রয়েছে, ওয়াজ রয়েছে। তাহলে আমি এই যে ওয়াজটা কী করলাম, লিখলাম। এরপরে আমাদের কী করতে, অবজেক্ট। তাহলে অবজেক্টটা মূলত কোথায় থাকে, এই হোয়াট বা হাউ এর পরেই থাকে, হোয়াট বা হাউ এর পরেই থাকে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই অবজেক্টটা যে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ বসানোর আগে আমি একটা অ্যাডভার্ব হিসাবে কি আনবো, ভার্ব নিয়ে ভেরি আনবো। দ্য থিপ ওয়াজ ভেরি। এবার আমি অবজেক্ট হিসাবে যে এই হাউ এর পরে যে অ্যাডজেক্টিভ সেটা বসাবো, দ্য থিপ ওয়াজ ভেরি নিডি। প্রিয় শিক্ষার্থী, তাহলে অ্যাসেট সেন্টেন্স দেখতে পাবো সাবজেক্ট, তারপরে ভার্ব, অ্যাডভার্ব এবং অবজেক্ট। তাহলে আমরা এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী সেন্টেন্স আই, এখানে আমরা
কি দেখতে পাচ্ছি, হি গেভ দ্য থিপ সাম ফুড অ্যান্ড মানি। এটা করতে হবে কি প্যাসিভ। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই সেন্টেন্সটা কিসে রয়েছে? হ্যাঁ, এটা রয়েছে তোমার অ্যাক্টিভ ভয়েসে। তাহলে এটা করতে হবে কি প্যাসিভ। এখানে একটু দেখার বিষয়, এটা হিটা কি সাবজেক্ট, গেভ এটা কি ভার্ব, আর দ্য থিপ এবং সাম ফুড অ্যান্ড মানি এটাও কি আর একটা অবজেক্ট। দ্য থিপ একটা অবজেক্ট এবং সাম ফুড অ্যান্ড মানি এটাও একটা অবজেক্ট। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় কি রয়েছে, দুইটা অবজেক্ট রয়েছে। তাহলে যে সেন্টেন্সে দুইটা অবজেক্ট থাকবে আমরা কি করতে পারি, সেই প্যাসিভ করার ক্ষেত্রে দুইটা যে কোনো একটিকেই আমরা কি করতে পারি, যে কোনো একটিকে আমরা সাবজেক্ট তৈরি করতে পারি, সাবজেক্ট বানাতে পারি। তাহলে দ্য থিপ একটা অবজেক্ট এবং সাম ফুড অ্যান্ড মানি আর একটা অবজেক্ট। তাহলে এর যে কোনো একটা নিতে পারি আমরা। তাহলে যে কোনো নিয়ে আমরা এই প্যাসিভ ভয়েসে রূপদান করতে পারি এই অ্যাক্টিভ ভয়েসটিকে। তাহলে আমরা করি, তাহলে কোনটা নিতে চাও? হ্যাঁ, তাহলে এটা সাম ফুড অ্যান্ড মানি এটা নিই। তাহলে সাম ফুড অ্যান্ড মানি। তাহলে এই অবজেক্টটা নিলাম আর দ্য থিপ এটা রয়ে গেল। তাহলে অবজেক্টকে আমরা কি করলাম, অবজেক্টকে আমরা সাবজেক্ট করলাম। এরপর আমাদের কি করতে হবে, আমাদের এবার খুঁজতে হবে যে এটা কোন টেন্সে রয়েছে। হ্যাঁ, কারণ এবার ভার্বের কাজ আমরা জানি যে অবজেক্টের কাজ আমাদের হয়ে গেল, এবার ভার্বের কাজ। তাহলে এখানে ভার্ব কি রয়েছে, গেভ। তাহলে গেভ এটা ভার্বের কোন রূপ এটা বের করতে হবে। তাহলে আমরা এটা দেখছি ভার্বের পাস্ট ফর্ম। তাহলে ভার্বের পাস্ট ফর্ম হইলে আমাদের কি করতে হবে, পাস্টে হইলে আমাদের এই ক্ষেত্রে যে অবজেক্টকে সাবজেক্ট করলাম তারপরে পাস্ট হলে সাহায্যকারী ক্রিয়া আনতে হবে। সাহায্য ক্রিয়া হিসাবে এখানে ওয়াজ এবং ওয়ার আসে। কি আসে? ওয়াজ এবং ওয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আসে কি ওয়াজ এবং ওয়ার। তাহলে এই ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে আমরা ওয়ার লিখতে পারি, যেটা এটা সাম ফুড অ্যান্ড মানি প্লুরাল। তাহলে ওয়ার, এবার যে ভার্ব রয়েছে গিভ, গিভ এটার গিভের পাস্ট পার্টিসিপল হচ্ছে গিভেন, GIVEN, গিভেন। তাহলে সাম ফুড অ্যান্ড মানি ওয়ার গিভেন, তার নিয়ম অনুযায়ী মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করলাম, করার পরে এবার কি দেব, এবার বাই, সরি এবারে বাই দেওয়ার আগে এখানে তাহলে অবজেক্টকে আমরা সাবজেক্ট করলাম, করার পরে দেখলাম টেন্স অনুযায়ী সাহায্যকের ক্রিয়া হিসাবে ওয়ার আনলাম। এবার মূল ভার্ব গেভ এর পাস্ট পার্টিসিপল বসালাম। এখানে দেখতে পাচ্ছি যে যে অবজেক্টটুকু আছে সেই অবজেক্টটু কি, এই অবজেক্টটাকে এখানে রয়েছে। অবজেক্ট কি রয়েছে, দ্য থিপ, থিপ সাম ফুড অ্যান্ড মানি ওয়ার গিভেন দ্য থিপ। এবার নিয়ম অনুযায়ী বাই বসাবো প্রিপোজিশন হিসাবে। এরপরে কি রয়েছে, সাবজেক্টকে অবজেক্ট করব। অবজেক্ট সাবজেক্ট কি হচ্ছে, হি রয়েছে, এটাকে অবজেক্ট করলে কি হচ্ছে, হিম। এবার ফুল স্টপ। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এখানে যদি আমরা সাম ফুড এবং মানিকে যদি আমরা অবজেক্ট না করে থিপ কি করতাম, তাহলে সেক্ষেত্রে কি হতো, সেক্ষেত্রে আমরা লিখতে পারতাম দ্য থিপ। এবার থিপ সাবজেক্ট করলাম, এবার টেন্স অনুযায়ী এখানে ওয়াজ ওয়ার হয়, থিপের সাথে কি আসতো, ওয়াজ আসতো। ওয়াজ লেখার পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব গেভ এর পাস্ট পার্টিসিপল কি, গিভেন। এবার গিভেন লেখার পরে যে বাকি অংশ অবজেক্টটা রয়েছে, বাকি অংশ যেই অবজেক্ট যে বাকি একটা অবজেক্ট সেটাও কি থাকবে, থেকে যাচ্ছে। সে বাকি অবজেক্টটা কি, সাম
ফুড, এরপরে অ্যান্ড মানি। তাহলে অবজেক্টটা আমি লিখলাম, লেখার পরে প্রিপোজিশনে বাই বসালাম, বাই বসিয়ে এবার হিম। তাহলে এইভাবে দুইভাবেই আমরা এই সেন্টেন্সকে প্যাসিভ, এই অ্যাক্টিভকে প্যাসিভে করতে পারি। তাহলে দুইটা অবজেক্ট থাকলে আমরা যে কোনো একটা। তবে প্রিয় শিক্ষার্থীরা, পার্সোনাল অবজেক্টকে মূলত বেশির ক্ষেত্রে মানে ভার্বের পরে যেটা থাকে পার্সোনাল অবজেক্টকে আমরা সাবজেক্ট করাটাই বেশি উত্তম, যেটা আমি দ্বিতীয় ক্ষেত্রে করলাম। এইভাবে করাটাই বেশি ভালো। প্রিয় শিক্ষার্থী, এইবার যে নম্বরে যাচ্ছি, এখানে রয়েছে কি, মহসিন ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ফিলান্থ্রপিস্ট। ফিলান্থ্রপিস্ট মানে কি, মানবহিতৈষী। ফিলান্থ্রপিস্ট মানে মানবহিতৈষী ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে পৃথিবীতে সে মানবহিতৈষীর মধ্যে কয়জন? একজন। অনেকগুলো যে সর্বোত্তম মানবহিতৈষী থাকবে তার ভিতরে সে কি? একজন। তাহলে এই ক্ষেত্রে এটাকে কি করতে হবে? পজিটিভ সেন্টেন্স করতে হবে। তাহলে এই সুপারলেটিভ সেন্টেন্সে পজিটিভ করতে হইলে যদি ওয়ান অফ থাকে, সেই ক্ষেত্রে আমাদের কি বসাতে পারি? ভেরি ফিউ বসাতে পারি প্রিয় শিক্ষার্থীরা। তাহলে ওয়ান অফ দ্য থাকলে আমি কি বসাবো? ভেরি ফিউ। ভেরি ফিউ। এরপর আমি কি বসাবো? এরপরে যে এই যে বেস্ট সুপারলেটিভ ডিগ্রির যেটা পরের অংশ ফিলান্থ্রপিস্ট, এটা আছে। আমরা এখানে বেস্ট কেন হলো? যে সব একের অধিক সিলেবাল যুক্ত অ্যাডজেক্টিভ যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে তাকে থাকলে সেক্ষেত্রে বেটার যুক্ত করে বেস্ট এবং বেটার, বেস্ট যুক্ত করে সুপারলেটিভ এবং বেটার যুক্ত করে কম্পারেটিভ করতে পারি। তাহলে এখানে সেই ফিলান্থ্রপিস্ট একের অধিক সিলেবাল যুক্ত বিধায় এখানে বেস্ট যুক্ত করে আমরা কি করেছি? বেস্ট যুক্ত করে আমরা সুপারলেটিভ করেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই যে বেস্ট, এই যে এই সুপারলেটিভের পরের অংশ যে অ্যাডজেক্টিভটা ফিলান্থ্রপিস্ট, এটা বসাবো। তাহলে এটা ভেরি ফিউ ফিলান্থ্রপিস্ট। হ্যাঁ, এখানে ভেরি ফিউ এর পরে যেই অ্যাডজেক্টিভ সেটা এস হচ্ছে, কিন্তু ফিলান্থ্রপিস্ট ইন দ্য ওয়ার্ল্ড পরের অংশ কি রয়েছে? ইন দ্য ওয়ার্ল্ড, এটা বসা দেবো। এটা শেষে ইন দ্য ওয়ার্ল্ড শেষ দিলেও হয়, কিন্তু এটা সাথের অংশ মনে করে সাথে দেবো, সেটাও হবে। ইন দ্য ওয়ার্ল্ড। এবার আমার কি আনতে হবে প্রিয় শিক্ষার্থী? এবার ভার্ব আনতে হবে। তাহলে ভার্ব আমরা এখানে দেখতে পাচ্ছি কি? ওয়াজ রয়েছে। তাহলে এই জায়গায় আমরা দেখলাম যে কি, এখানে ভেরি ফিউ ফিলান্থ্রপিস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এই ক্ষেত্রে আমার এই ভার্বটা প্লুরাল, যেহেতু ভেরি ফিউর পর সবসময় প্লুরাল কি হয়? প্লুরাল শব্দ বসে এবং পরে যে ভার্ব সেটাও প্লুরাল হয়। তাহলে এখানে কি বসাবো? ওয়ার বসাবো। তাহলে ওয়াজ এ প্লুরাল ওয়ার। তাহলে কি বসাবো এবার? ওয়ারের পরে এই সাবজেক্ট মহসিন। তাহলে ভেরি ফিউ ফিলান্থ্রপিস্ট ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার মহসিন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এইভাবে তো আমরা যারা এবার পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী রয়েছে, তারা এইভাবে এই চর্চা, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। এইভাবে তোমরা এখন থেকে তোমাদের যেহেতু টেস্ট পরীক্ষা হওয়ার কথা রয়েছে, এটা হতেও পারে বা নাও পারে, এটা পরিবেশের উপর নির্ভর করছে। তাই তোমরা এই হবে কি হবে না এটা না ভেবে তোমরা বিভিন্নভাবে প্র্যাকটিস শুরু করে দাও। এখন এই যে সময়টা, এই সময় তোমরা বিভিন্ন টেস্ট পেপারের, বিভিন্ন বোর্ডের, বিভিন্ন স্কুলের প্রশ্নগুলো এভাবে সুন্দরভাবে তোমরা সলভ করে তোমার সমস্যাগুলো দূর করতে পারো। বারবার প্র্যাকটিস করতে করতেই তোমার কী করতে হবে? এই জিনিসগুলো সহজ হয়ে যাবে। তাহলে এইভাবে তোমরা সমস্যাগুলো দূর করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে তোমরা ভালো থেকো, ঘরে থাকো, করোনামুক্ত থাকো, এই শুভ কামনা করে আজকের মতো আমার এই পাঠদান অনুষ্ঠান শেষ করলাম। আসসালামু আলাইকুম।